হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরের রোদ্দুরের হাতছানি, লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা 10। সুরজপুর বাজারের এক জিলাপির দোকানের মালিক মন্টু মিয়া। আশেপাশে আরও কতগুলো জিলাপির দোকান আছে। তারা দিনের 3 ভাগই মাছি মারলেও মন্টু মিয়ার দোকানে খদ্দরের অভাব পড়ে না। ভদ্রলোকের মুখে কথায় মধু ঝরে কিনা, তেলে তেলে একবারে ভেজে নেয় মানুষকে। সিনান সালেও হাস্যোজ্জ্বল মুখে দোকানের দিকে এগিয়ে দাঁড়ায়, সালাম দিয়ে বলে, চাচা ভালো আছেননি? মন্টু মিয়া স্বভাব সুলভ চমৎকার হাসেন। পাশে টুল টেনে সিনানের হাত ধরে বসিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি বাপজান। তুই কেবা আসো? দিন দিন শুকাইয়া কাঠ হইতাছি, সাথে মেজাজও খিটখিটে হইয়া যাচ্ছে। সিনানে অপ্রস্তুত হাসে, মেজাজ ধরে রাখা দেয়, তবুও খ্যাক করে না উঠে কণ্ঠ নমনীয়তা ঢলার চেষ্টা করে। আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু করব করেও করা হয়নি। সেদিনের জন্য আমি বড্ড কৃতজ্ঞ। আপনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জন্য মুক্ত হাতে দান করলেন। আপনার দেখা দেখি অনেকেই এগিয়ে এসেছে। ধন্যবাদ চাচা। মন্টু মিয়া আবারও হাসেন। আগত খদ্দেরকে আপ্যায়ন করে সিনানের উদ্দেশ্যে বলেন, তুই পর ভাবলেও আমি তোরে ঘরের পোলাই ভাবি। তোর বাপ আমার মামাতো ভাই। মামা মামির সাথে কত ভালো সম্পর্ক ছিল, কত আদর করত। তোর বাপের সাথেও এখনো মিল শতভাগী, অথচ তোরা গোয়ায় দদিস না। কষ্ট পাই বহুত, তয় তোরে মন প্রাণ দিয়েই ভালোবাসি। তেমনটা না চাচা, নিজ কাজে ব্যস্ত থাকি, সেসবে আসা যাওয়ার হয় না। তবে এখন প্রায় আসবো আপনাকে বিরক্ত করতে। সিনানের কথায় ভদ্রলোক দাঁত দেখিয়ে হাসেন। যখন মন চাইব আইবি, কোনো দরকার পড়লে বা বিপদে স্মরণ রাখিস, তোর এই চাচারে সর্বদাই পাইবি। সিনান মাথা নাড়ালো। ভদ্রলোকে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। সিনান সেখানেই বসে থাকে চুপচাপ। মন্টু মিয়া তার হাতে জিলাপি ধরিয়ে দিয়ে বলে, সুরের বিয়ের কথাবার্তা তো অনেক হইল, কিন্তু আগাইল না। মাইয়াটা কত নর্মভদ্র। আমার আবিয়াইত্যা পোলা থাকলে আমিই নিতাম। আসলে দুনিয়ার ভালো মাইয়ার কদর নাই। শুনলাম দেখতে আসার পর আর খোঁজ খবর নেয় না। আমার সন্দেহ হয় কি কেউ বানজি দেয়, না হলে মেয়ে তো খারাপ না। ব্যাপারটা সিনান খতিয়ে দেখেছে। সুর দেখতে শুনতে খারাপ না, না কোনো বাজে স্বভাব আছে। তবুও কেন বারবার ভেস্তে যায় সমস্ত প্রস্তাব? আর কেউ বানজি দিলেও কেন দিবে? কিসের শত্রুতা? মন্টু মিয়া প্রসঙ্গ পাল্টে বলেন, ওসব নিয়ে পরে কথা হবে সিন। আমার হাতে বেশ কিছু ভালো প্রস্তাব আছে। এখন তোর খবর বল, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলছে কোনো রকম। গ্যারেজে বসে বসে মাসি তাড়াই এখন। খোদরে আসে কালে ভাদ্র। ওদিকে বাজারের আগুন ধরছে। ভাবছি গ্যাস বন্ধ করে দিয়ে নতুন ব্যবসা ধরবো, কিন্তু পুঁজি পাবো কই? সিনানের কথায় ভদ্রলোক অল্প হেসে বলেন, টাকা তো টাকা ভাতিজা। টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা ছাড়া মানুষ অমানুষ হয়ে যায়, আবার টাকা পেলেও মানুষ অমানুষ হয়ে যায়। কথাটা মন্দ বলেনি ভদ্রলোক। সিনান রয়ে শয়ে বসে ভাব জমায় 1600 আনা। হাতে হাতে বেচা কেনা করতেও সাহায্য করে। পিটিতে বসে তেলে পিঠা ভেজে চলছে সুরেলা। একটু পরপরই মাথায় ওড়না আরেকটু করে টেনে নেয়, গায়ের ওড়না টেনে টুনে ঠিক করে। অস্বস্তিতে বোধ পা থেকে পা মাথা অবধি। মনে হচ্ছে কম্বলের নিজেকে ঢেকে রাখতে। কেমন করে তাকিয়ে আছে যে গিলে ফেলবে অসভ্য লুচ্চা। ইচ্ছে তো করছে এই নিষ্পলক চোখ দুটোই আঙুল ঢুকিয়ে দিতে। মনে মনে বিড়বিড় করে সুরেলা। গরম তেল থেকে পিঠা তুলে পাতিলে রাখতেই রূপসা, ইকরা, ইয়াসমিন হুমড়ি খেয়ে পড়ে। সুরেলা নমনীয় সুরে সাবধান করে। ইকরাম উল্লাহ হেসে বলেন, আমার বাচ্চা দুটো কথা মানা যায়, কিন্তু রূপসা এত ইকরার থেকেও বেশি বাচ্চামো করে দেখছি। শালি সাহেবা পুড়িয়ে যাচ্ছে না? আরো বানাবেন তো? রূপসা পিঠায় কামড় বসিয়ে বলে, বড় দুলাভাই, সুরাপার হাতের পিঠা মানে মধু মধু। আমার তো খুবই পছন্দ। ধৈর্য ধরেন, পারবো না বাপু। সুরেলা আর চোখে চায় তার দিকে। তার প্রশংসা করছে মেয়েটা। হজম করতে অসুবিধা হলেও সহ্য
নেয় সুরেলা। মেয়েটার সব কিছুই অসহ্য লাগে। ন্যাকাশটি কোথাকার। রূপসা মিষ্টি হেসে পাতিল থেকে একটা পিঠা তুলে নিয়ে যায়। গরম হওয়ার দরুন একবার ডান হাতে তো একবার বাম হাতে রদ বদল করছে। সে ছুটে সবার থেকে দূরে ছাদের মুড়িতে বসে থাকা নরেজের দিকে বাড়িয়ে দিল পিঠাখানা। ব্যাস, সুরেলা সারা অঙ্গ যেন জ্বলে উঠল। কি দরদ হবু জামাইয়ের জন্য, যত সব ঢং। সুরেলা মনে মনে পিণ্ডি ছোটকে আর চোখে চায় লাট সাহেবের দিকে। চার চোখে মিলন হয়। সুরেলা অতি সূক্ষ্মভাবে অবজ্ঞা করে নিজ কাজ করে যায়। নরেজ মাহবুব তক্তশ্বাস ছেড়ে নজর হাঁটায়। ঠোঁট বাঁকিয়ে রূপসার উদ্দেশ্যে বলে, একবার ডান হাত তো আরেকবার বাঁ হাত। হাত ধুয়েছিস সাবান দিয়ে? রূপসা বাড়ন্ত পিঠা গুটিয়ে নিয়ে কামড় বসায়। ভেঙচি কেটে বলে, খেতে হবে না তোমার। হাত ধুয়েছি সাবান দিয়ে। বলি, আমার হাতে কি ময়লা লেগে আছে নাকি? সামনে থেকে সর, নইলে কিল একটাও মিস হবে না। হুমকিতে রূপসা গাল ফুলিয়ে চলে আসে। কারো ভালো লাগতে করতে নেই। ভেবেছিল সুরাপা হাতের পিঠা খেয়ে রিজ ভাই খুশি হবে, তার প্রতি কৃতজ্ঞ হবে। অথচ বলে কি না হাত ধুয়েছিস। রিজ ভাই নিশ্চয়ই বিয়ের পর চুমু খাওয়ার আগেও বলবে, এই সুর, ব্রাশ করেছিস? ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় কিশোরী। সাথে সুরাপার জন্য দুঃখ হয়। সে সুরেলার পাশে পিঁড়িতে বসে যায়, হাতে হাতে টুকটাক সাহায্য করে। নওরিজ সেখানেই বসে তাকিয়ে রয় বাঁকা চোরা নজরে। শখের নারীকে চোরা চোখে দেখার আনন্দ ভূতি বড্ড মিষ্টি। এই বাটিতে রাখা পাটলি গুড়ের চেয়েও একশের বেশি মিষ্টি। বারান্দায় চেয়ার পেতে বসা ইকরামুল্লাহ ছেলে মেয়েদের গরম পিঠা ফু দিয়ে ঠান্ডা করে মুখে দেয়। এরই মাঝে সামিনা বেগম উপস্থিত হয় বারান্দায়। রূপসাকে পাঠায় ছবি ও সাদমানকে ডেকে আনতে। কিন্তু সুরেলা পাশে বসে অল্প হেসে বলে, কেমন আছো? আজকাল আসো না আমাদের বাড়িতে, আগে তো যেতেই আসতে না। আলহামদুলিল্লাহ, সময় পাই না, তাই আসার সময় হয় না। সুরেলার কেমন যেন বিরস জবাব। সামিনা বেগম আর কথা বাড়ালেন না। মেয়েটা ছেলের বউ হিসেবে অপছন্দ না, আবার পছন্দও না। দেখতে একটু শ্যামলা, সাধারণ হলেও চক্ষু শীতলতার আবেশে যেন বশীভূত করে দিবে। দোষের মধ্যে তার কাছে মনে হয় তেমন যেন কাঠখোট্টা ধরনের। কথায় রসকস নেই, ভাইয়ের মতনই কিছুটা। তিনি চুপচাপ প্লেটের পিঠা নিয়ে বাড়ির বড় জামাইয়ের দেন। তন্মধ্যেই বাড়ির মেইন ফটক পেরিয়ে এগিয়ে আসে রওশন আর সাদমান। সরলাকে দেখে রওশন অবাক হয়, সাথে খুশিও হয়। অনাকাঙ্ক্ষিত দর্শন, এত মিষ্টি। গম্ভীর মুখ সাদমান খেয়াল করে ব্যাপারটা, ভ্রু কুটিয়ে ভাঁজ ফেলে দ্বিমান সুরে ঝুদায়, ইনি সুরেলা? রওশন মৃদুকে এসে জানালো। সাদমান সুরেলাকে দেখে বলে, ইনি দেখতে তো ভালোই। রূপালি যে বলল কালো, ঝগড়ুটে, সাথে হিংসুটেও। ওর কথা বাদ দিন তো, ছোটবেলায় একসাথে খেলতো, খেলায় না পারলে ঝগড়া লাগিয়ে দিত সুরেলার সাথে। সুরেলা ঝগড়ুটে না, তবে অন্য সবার মতো মিষ্টি মিষ্টি কথা বলতে না, কাট কাট কথা বলবে। রওশনের কথায় সাদমান ঠোঁট চোখা করে ওহ বলে চুপ করে যায়। রূপালি ঝগড়াও করতে জানে? এই কখনো নজর আসেনি তো। শান্ত মিনি বিড়ালের মতো মেয়াও মেয়াও করতেই দেখেছি এতকাল। রওশন এগিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে হেসে বলে, বাহ, বাড়িতে তো পিঠার পুলির ধুম পড়ছে দেখছি। মেনুতে কি কি আছে? পিঠার জন্য লাইন ধরতে হবে নাকি সুরেলা? ভাইয়া, লাইন ধরতে হবে না, বসে পড়ুন, আপনিও পেয়ে যাবেন। আপনাদের পিঠা বানিয়ে খাওয়াতেই আমার আগমন। সুরেলা শান্ত জবাব। সামিনা বেগম সাদমান বসতে বলে প্লেটে পিঠা ধরিয়ে দেয়। সাদমান প্লেট হাতে নিয়ে বসে থাকে, মুখে দেয় না। ইকরামুল্লাহ তার পাশেই বসে, ইশারায় খেতে বলে। ভদ্রলোক ক্ষীণ মাথা নাড়ে প্রত্যুকার। রওশন গিয়ে নওরিজের পাশে বসে টুকটাক কথা বলে। নওরিজ শুনে কম, হাঁচি দেয় বেশি। নাক মুখ রক্তিম হয়ে আছে, ব্যাকুল নয়ন বারে বারে এদিকেই ঘুরে ফিরে। অথচ নিষ্ঠুর রমণী যেন আজ চিনেও চেনে না।
দিন দিন কেমন রসকসহীন হয়ে যাচ্ছে ভাইয়ের মতো। না, আর অপেক্ষা নয়, এখন ঘরে তোলার পালা। দক্ষিণের দুয়ারে হাতে নরিন এগিয়ে আসে, তার হাতে স্টিলের গ্লাস। রূপসা বোনের হাত ধরে নরিনের পিছু পিছু আসে। রূপালী ওরফে ছবি বারান্দায় তাকায়। গম্ভীর মানবের শান্ত নজর পড়তে অসুবিধা হয় না। বোনের হাত ছেড়ে গুটি পায়ে এগিয়ে যেতেই সাদমান তার অপর পাশে চেয়ারে টেনে বসতে ইশারা করে। রূপালী বাধ্য মেয়ের মতো চুপটি করে বসে যায়। সাদমান হাতের প্লেট হাতে একটা পিঠা নেড়ে চেড়ে দেখে, হালকা গরম ভাব। পিঠাটা রূপালীর হাতে ধরিয়ে দিয়ে বলল, খাও। রূপালী অনিচ্ছা সত্ত্বেও কামড় বসায়। পাশ থেকে ইকরামুল্লাহ টিপুনি কেটে বলে, ছোট শালাবাবু, বড় শালাবাবু, সাদমানের থেকে শিখে রাখো কিভাবে বউকে কেয়ার করতে হয়। আমি কতবার বললাম পিঠা খেতে, না। ভদ্রলোক পিঠা হাতে বসে রইলেন। এখন বুঝলাম রহস্য। আহা, ভালোবাসা। বিষম খায় রূপালী। সাথে বড় ভাই বোনদের সামনে লজ্জা লাল হয়ে গেছে। সামিনা বেগম পানি গ্লাস নিয়ে এগিয়ে আসে। মেয়ের মুখে ধরবে এমন সময় সাদমান গ্লাসটা নিজ হাতে নিয়ে রূপালীর মুখে ধরে। মাথায় আলতো চাপ দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, ঠিক আছো? ছবির ধূসর অম্বরের রঙিন বসন্তের ছাপ, যা প্রায়শই দেখা যায়, তবে নীরব মান অভিমানের চাপায় পিষ্ট হয়। এই রূপালী হাঁ বোধক মাথা নাড়ালো। সাদমান পকেট থেকে রুমাল বের করে চোখ মুখে কোনায় চিকচিক করা নোনা জল মুছিয়ে বলে, আস্তে ধীরে খাও রূপালী। সামিনা বেগম খানিকটা তুষ্ট হন। না, মেয়ের জামাই মেয়েকে অযত্ন রাখে না, এটা শুরু থেকেই দেখা যায়। তবে ছেলেটা অতিরিক্ত চাপা স্বভাবের, এই যা সমস্যা। সামিনা বেগম সরে এসে আবারও সুরেলার পাশে পিঁড়িতে বসেন। নরিন এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল সবটা। হাতে থাকা স্টিলের গ্লাসটা ভাইয়ের দিকে বাড়িয়ে বলে, তুলসী পাতার রস, অল্প পানি, লবণ পরিমাণ তো দিয়ে গরম করে এনেছি, খেয়ে নি, ঠান্ডা কাশি কমে যাবে। নরিন গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। নরিন বিরক্ত হয় ঢের। গ্লাসটা ভালোভাবে ধুয়ে এনেছি, খেয়ে উদ্ধার কর ভাই আমার। নরেশ নাক মুখ খিচে এক চুমুক খেয়ে নীল রসটুকু গদারকন করেই মুখ বিকৃত করে ফেলে। বেশি বৃষ্টি, সাথে তেতো। একটু তো তেতো হবেই, তবে বউ খাইয়ে দিলে মিষ্টি লাগতো। তাছাড়া অসুখ ছড়ানো মা বোন কত দিক দেখবে। একটা বউ থাকলে সারাক্ষণ চোখে চোখে রাখতো। একটু পরপর জ্বর মাপা বাহানা কপাল ছুঁয়ে দিত। যত্ন করে খাবার খাইয়ে ওষুধ মুখ পুড়ে দিত। আর ইকরামুল্লাহ থামিয়ে দেন নওয়ারিজ মাহবুব, আর চোখে সুরেলাকে এক পলক দেখে নিয়ে গম্ভীর গলায় বলে, দুলাভাই, এভাবে লোভ লাগলে তো বউ ছাড়া থাকা দায়। সুরেলার কান সজাগ থাকলেও চোখ মুখ কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। সামিনা বেগম অল্প হাসেন। ইকরামুল্লাহ টিপুনি কেটে খোঁচাখুচি করতে শুরু করে। নরিন তাকে থামিয়ে কিঞ্চিত কপালে বলে, তাহলে মেয়ে দেখা শুরু করি। আমার মামা শ্বশুরের একটা মেয়ে আছে, দাঁতগুলো সাদা ধবধবে, আগেরটার মতো হলদে নয়। তুই বললে কথা পাড়াবো। সুরেলার কাছে মনোনিবেশ করলেও খরগোশের ন্যায় কান এগিয়েই। মেয়ে দেখতে হবে কেন, আছে তো ওই দুলালি রূপসা, তাকেই তো গিন্নিমা ছেলের বউ করবেন। সালিমা বেগম হেসে বলল, রিজ বাবা, তুমি বলছো এক কথা, তোমার কোনো পছন্দ আছে নাকি? থাকলে বলো, এখনই তুলে আনি। নরেশ খানিকটা বিব্রত বোধ করে। চাচির সামনে এভাবে বলা অনুচিত হয়েছে বোধ হয়। সে গলা খাকারে দিয়ে বলে, না চাচিমা, এমন কেউ নেই, আমি তো আপনার ভরসা বসে আছি। সালিমা বেগম খুশি হন। ভাবির ভাগ্য ভালো, সব মায়েরাই তো চায় নিজ চাঁদের টুকরোর জন্য দেখে শুনে বেছে ঘরণী আনতে। যে ঘরণী মা ছেলের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে না, ছেলেকে আঁচলে বেঁধে মায়ের থেকে দূরে করবে না। তিনি হেসে বললেন, গিন্নি আপা, তোমার জন্য হিরে বেছে আনবে দেখিনিও। রূপে গুণে গৌরবে তোমার মতনই হবে সেই সুনয়না। নওরিজ আবারও হাসি দেয় শব্দ করে। তার তো হিরে হজরেতের দরকার নেই, তার এক স্বচ্ছ মনের মালিক চাই। আঙুল উঁচিয়ে চোখ বাঁকিয়ে শাসাবে এমন একটা ঝোঁকরুটে চাই। হাঁচির সঙ্গে
সুহাসিনী চাই, তার যত্নে সব ভুলে সর্বদাই মুখের রবে এমন একটা যত্নশীল চাই, তার বিপদকে ভয় পাবে এমন এক ভীতু চাই, তার সাহসে পরিণত হবে এমন এক সাহসী চাই। এসব জানানোর পর মুখে ভঙ্গিয়ে বুড়ো আঙ্গুলে দেখিয়ে যে লুচ্ছা বলবে, তারও একটা বৃদ্ধা আঙ্গুলের মালিককে চাই চাই। না রিজ ভাই, কি ভাবছো তুমি? মা চাচির ভরসা বসে আছো তাই না? অথচ তলে চলে সাদা খামে প্রেমপত্র পুষ্প। ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। রহস্যানের কথায় ভাবনাচ্ছেদ ঘটে নরিজের। আলগোছে নজর হটিয়ে রহস্যানকে চোখ রাঙিয়ে দেয়। মাঝখান থেকে ইকরামুল্লাহ আবারও টিপুনি কেটে বলে, সত্যি নাকি রিজবাবু? তোমাকে তো রসিকহীন ভাবতাম। সে যাক, কোনো ব্যাপার না। তোমার মতো রসহীন মানুষ আবার বেশি রোমান্টিক হয়, যাকে বলো ছোপা রুস্তব। এখন বিয়ে সেরে ফেলো। তোমার জন্য বেচারা রওশন বিরহের আগুন পুড়ছে। সে অতি নিকটে, তবুও কাছে টানতে পারছে না। সানিমা বেগম বাহানা দেখিয়ে চলে যান, বাচ্চারা রসিকতায় বিব্রত বোধ না করে। তাই রওশন বিব্রত বোধ করে। কিছু বলবে নরিস তার আগেই বলে ওঠে, আমি কি ওকে মানা করেছি বিয়ে করিস না? বড় ভাইয়ের রেখে ছোট ভাই কিভাবে বিয়ে করবে? লোকে মন্দ করবে না? হঠাৎ সাদমান কথায় সবাই একটু অবাক হলো। বড় ভদ্রলোক অতি দরকার ছাড়া কথা বলে না, বোমা ফাটলেও না। নরিজ উঠে আসে, গায়ের চাদরটা ভালোভাবে মুড়িয়ে রুমালে নাক ডলে বলে, মন্দ বলেনি সাদমান ভাই। এমনিতেও আজকাল ঘরটাও ঘরণীর জন্য হাহাকার ধুঁকছে। তাই বয়রায়ের সাথে কথা বলে আসি, নতুন মালকির ব্যবস্থা করতে হবে। সত্যি সত্যি বেরিয়ে যায় মেন গেট পেরিয়ে। সুরেলা চোখে তার প্রস্থান দেখে নিজে কাজে মন দেয়। যত দ্রুত সম্ভব এই অসহ্যনীয় প্রাসাদ থেকে বেরোতে পারলেই বাঁচে। ধামিনী উঠোনের তুলসী গাছের জল ঢালে পিতলের ছোট্ট পাত্র হতে। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে 2 হাত তুলে প্রণাম করে প্রার্থনা নিবেদন করে। নরম কোষণ কোলে নিয়ে বসে শুকুর আলী কুচকুচে গোঁফ পাকিয়ে নেশাতুর চোখে চায় সম্মুখের রমণীর পানে। দুধে আলতা গায়ের রং যেন চোখ পাকিয়েই আহান করছে। শ্রাদ্ধ স্নান সেরে বেরিয়ে আসা রমণী দীর্ঘ কেশ লয় হতে ছুঁয়ে পড়া টপ টপ পানিতে যেন তৃষ্ণার্ত বেড়ে কয়েক গুণ। ঘন ঘন ঢোক গিলে শুকুর আলী দামিনীর আগমনে শুকনো কেশে গলা পরিষ্কার করে শুধায়, কেমন আছো দামিনী? বয়স বাড়লে নারীর সৌন্দর্য যৌবন ধীরে ধীরে ফিকে হয়ে পড়ে। তোমার দেখি কিশোরীর থেকে যেন যৌবনের দিকে পা বাড়ছে, সৌন্দর্য যেন বেড়ে শতগুণ। এই লাস্যময়ী রূপের রহস্য উন্মোচন হবে কি? দামিনী খিলখিল করে হেসে ওঠে ওর কথায়। সম্মুখে রাজকীয় কে দাঁড়ায়, বসে গা এলিয়ে দেয়। মধ্যবয়সী মহিলা সুপ্রা পান বানিয়ে এনে প্রথম দামিনীর হাতে দেয়। পান মুখে পুরে শুকুর আলীকে পান দিতে ইশারা করে বলে, কাকা, আমি দামিনী শান্ত তটিনী। রহস্য খুঁজবেন না, গুম হয়ে যাবেন। কি বলতে এসেছেন জলদি বলে কেটে পড়ুন। পুরুষ মানুষ বেশিক্ষণ দেখলে গা জ্বলে ওঠে আমার, পুড়ে চারখার হয়ে যাবেন। শুকুর আলী পান মুখে নেয় না। নারী যাচ্ছে বড্ড সন্দেহভাজন, বিশেষ করলে তো মরলে, যে দাঁত কেলিয়ে বলে। দামিনী, বলছি এক কথা, তুমি আগুন হলে পুরুষ হাসি মুখে ছাই হয়ে যাবে। ফালতু কথা ছেড়ে আসল কথায় আসুন। দামিনী বিরক্ত মাখা গলায় শুকুর আলী হেসে বলেন, একখান কথা ছিল। রাগ কেন করছো দামু? কতদিন পর দেখা পেলাম তোমার। তুমি তো এখন চাঁদের হাঁটি হয়ে গেছো, দেখাই দাও না। কতদিন এসে ফিরে গেলাম। সুপ্রা একটু বলে বিজি আছো। এত কিসের ব্যস্ততা তোমার? দামিনী মেজাজ চটে যায়, পানের ফিক ফেলে বলে, আমি তো ঘরের বউ না যে যখন ইয়াদ করবি দেখা দিব। আর একটু ফালতু কথা বললে কুত্তার মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। শুকুর আলী একটু অপমান বোধ মনে করেন, তবে আমলে নেয় না। সুন্দরীদের মুখের থেকে গালি বা অপমান আমৃত্যুর মতোই লাগে। তিনি মোদা কথায় হাসেন।
কোড়া গায়ে প্রতিবার মতো এবারও বৈশাখী মেলা বসবে। যদিও কিছু সমস্যা কারণবশত বৈশাখী মাস পেরিয়ে জ্যৈষ্ঠ শেষে কদিন আষাঢ় মাসেই হবে মেলাটা। আমরা যাত্রাপালা আয়োজন করব, সব বন্দোবস্ত হয়ে গেছে। মেলারও দেরি নেই, খুব একদিন। তোমার পাত্তা পাচ্ছিলাম না, তুমি কি বলো? যাত্রায় আসল মুখ কিন্তু তুমি। দামিনী ঠোঁট বাঁকিয়ে হাসে, পা তুলে রয়ে শুয়ে বসে, হাতে রেশমি চুড়ি নড়াচড়া করতে করতে বলে, তাই বুঝি? শুকুর আলী হেসে ছায় জানান। দামিনী আবারও পানির ফিক ফেলে লাল টুকটুকে অদর নাড়িয়ে বলে, আমার বকশিস কত? গতবার 5,000 চেয়েছিল, এবার খুশি হয়ে 7,000 দেব। খুবই ভালো। গতবার আমি তো বেকুব ছিলাম, সাদাসিধে মনে জব্বর পারফরমন্সে দিলাম। বস্তা বস্তা টাকা ঘরে নিলেন আপনারা, আমার 5,000 দিয়ে ভাগাই দিলেন। এবার 20,000 ডিমান্ড থাকবে। জলসা জমজমাটে সেটা বাড়বে, বই কমবে না। রাজি থাকলে কথা আগাবেন, নাইলে ওই যে বের হওয়ার রাস্তা। বাড়ির গেট দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে দেয় দামিনী। শুকুর আলী যেন ঝটকা খায়। 20,000 মগের মুল্লুক নাকি? সামান্য নাচলে ওয়ালি এত চাহিদা? সে থমথম গলায় বলে, ব্যাং খাইছুনি দামু? 20,000 তো জীবনও চোখে দেখলাম না। পুরা জলসা মিলাইয়া 20,000 হইব কিনা সন্দেহ। তার উপর সিজন শেষ হয়ে গেছে, বাদল আটকা নিলে মাথায় বাড়ি। তুমি কও তো, 1010 দিব, এর বেশি আমি পারবো না। ওই যে রাস্তা, যান। দামিনী ফুরফুরে গলা। 10,000 পর্যন্ত যখন এসে গেছে, 20 যেতে খুব সময় নেবে না ভদ্রলোক। সে সুপ্রাকে পানি আনতে বলে। সুপ্রা খুশি মনে যায় পানি আনতে। এই না হলো দামু, একবারে আগুন। সে পানি এনে দিলে দামিনী কুলকুচি করে বলে, আরে কাকা, যাচ্ছেন না কেন? আমি একটা কাজে বেরোবো তো, যান যান। শুকুর আলী ঠায় বসে রয়। দামিনীকে হাতছাড়া করা বোকামি, আবার 20,000 টাকাও অনেক বেশি। দামু, এমন করো কেন? আমাদের দিকটাও একটু বোঝো। আচ্ছা, আমি বড় ভাইয়ের সাথে কথা কইয়া তোমার আরো কয়েক টাকা বাড়াইয়া দিমুনে। শুকুর আলী কথায় দামিনী স্থিত হাসে। উঠে দাঁড়িয়ে কোমর ঠিক করে হামি তোলে বলে, এক কাজ করেন কাকা, তোমার বড় ভাইরে পাঠাই দাও। তারে চোখের দেখাও দেখলাম না এই পর্যন্ত। আমি কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। শুকুর আলী ভাবনায় পড়ে, দোনমনো গলায় বলে, বড় ভাই এসবের জড়াইব না, আর দিক দিশা আলাদা। আমার খালি মুনাফা দেয় জল সাজাইতে, এই তার কাজ। তুমি চিন্তা করো না, 8,000 দিয়া গেলাম, বাকি 8 দেব নে। তারপর জলসা হিট হইলে আরো পাইবা, আর কথা বইল না। শুকুর আলী এগিয়ে এসে দামিনীর পিঠে হাত বুলিয়ে বলে, দামিনী ইচ্ছে করেই জায়গা মতো লাগিয়ে দিতে, ইচ্ছেকে দমিয়ে রেখে টাকাগুলো হাতে নেয়। মুচকি হেসে শুকুর আলীর হাতের মুঠোয় থাকা পানটা লোকটার মুখে পুরে দেয়। শুকুর আলী সন্দেহ গেল কাঞ্চি তলায়। ও তো পান নয়, এ তো আমৃত্যু সুধা। শুকুর আলী বিদায় দিয়েই দামিনী লণ্ঠন হাতে বেরিয়ে পড়ে। সঙ্গী সুপ্রা, গায়ের কালো চাদরে মুখটা ঢাকা দুজনের। টিপটিপে বাতির আলোয় সাবধান পা ফেলে। রাত খুব একটা গভীর হয়নি, সবে সাজ পড়ল। বাঁশঝাড় পেরিয়ে কালী মন্দিরের পেছনে পুকুরের কিনারা ঘেঁষে হাঁটে। একটা ছোট্ট কুটিরের সামনে দাঁড়িয়ে পা থমকায়। এক রগ্ন বৃদ্ধা বসে খুব খুব করে কাশছে। মেঘে ঢাকা ক্ষীণ জ্যোৎস্নার আলোয় হাড্ডিসার রত্ন দেহখান দেখে দামিনীর চোখ ভিজে ওঠে। অফুরন্ত সুরে ডেকে ওঠে, বাবু। গলার আওয়াজ ক্ষীণে হলেও বৃদ্ধার কর্ণগ্রহণ পৌঁছে সে ডাক। তালতলায় হাত পাখা থেমে যায়। ঘাড় ঘুরিয়ে বলে, কে ডাকলো? ললিতা বেরিয়ে দেখিনি, কেউ এসেছে বোধহয়। ঘর থেকে বেরিয়ে এলো এক বয়স্ক মহিলা। আটপুর মলিন শাড়ি, হাতে শাখাবালা ঝলঝল করছে। দামিনী আর দাঁড়িয়ে থাকে না, ছুটে আসে মায়ের কাছে।
তবে মায়ের বুক ঠাঁই মিলে না। ললিতা বেগম থমথমে মুখে বলেন, আর কোনো অমঙ্গল বাকি আছে? অলক্ষ্মী পেটে ধরেছিলাম, তার সাপড়ে আজ নিঃস্ব আমরা। জেলে পাড়ায় একঘর হয়ে জীবন পার করছি। মরলে খুব আগুন দেওয়ার মানুষ নাই। ওরে যাই তো কন, মান সম্মান তো কিছুই রাখে নাই। মানছে দেখলে জিন্দা পোড়াইব। দামিনী মুখে আঁচল গুজে কান্না ভেঙে পড়ে। বৃদ্ধা নিবারণ বুকটা কেঁদে মেয়ের জন্য, তবুও দূর ছাই করে তাড়িয়ে দেন। কেউ দেখলে যে রক্ষে নেই। রঙিন টিভিতে বাংলা সিনেমা চলছে। সিনেমার নাম গোলাপি, এখন ঢাকায়। সুরেলা কৌতূহক মনে বসে বসে টিভি গিলছে। ভালোই লাগছে দেখতে। তাদের বাড়িতে টিভি নেই, শুধু বাড়িতে কেন, আশেপাশে 10 বাড়িতেও নেই। মোল্লার মুদি দোকানে আছে 14 ইঞ্চির একখানা টিভি। ছোটবেলায় শাপলারে নিয়ে একবার দেখতে গিয়েছিল। তখন অবশ্য সাদা কালো ছিল টিভিটা, কিন্তু দিন দুয়েক আগে শুক্রবার বিটিভিতে চলমান ছবি মেতে ছিল। সন্ধ্যার দিকে ভাই এসে মারতে মারতে বাড়ি নিয়ে গেল। সারাটা রাস্তা ঠাস ঠাস করে চড় মেরেছে পিঠে। শাপলা তো ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। তারপর আর টিভি দেখে কি কখনো? ভয়ে দেখা ইচ্ছে জাগেনি। তবে শাপলার মায়ের বাটন ফোনের মেমোরিতে ইত্যাদি ছবি নাটক ভরে আনে। প্রায়শই ঘুমের বাহানা দেখিয়ে সে শাপলাদের বাড়িতে রাতভর ছবি দেখে। সঙ্গী শাপলা, এ কথা ভাই জানলে খবর করে দিবে। সুরেলা রয়ে শয়ে বসে নরম গদিতে। পিঠা বানানো শেষ হবে, সন্ধ্যা গড়িয়ে আসার যেতে পারছে না। রওশন ভাই কোথাও বেরিয়েছে, আসলেই পৌঁছে দেবে। তার পাশে রূপসা বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। মাঝে মাঝে তাকে বলছে কার নাম কি। নায়কের নাম ইলিয়াস কাঞ্চন, নায়িকা চাপা। আর যে মহিলা বেশি বেশি কাঁদছে তার নাম ববিতা। তার আহাজারিতে ভরপুর কান্না দেখে রূপসার চোখগুলো ছলছল করছে। সুরেলার ঠোঁট চেপে হাসে। মেয়েটা অতিমাত্রায় আহ্লাদী, আমার বাচ্চামো স্বভাবের। আজ প্রথমবারের মতো মনে হলো না, মেয়েটা এতটাও খারাপ না, তবে খুব বেশি বিরক্তিকর। এই যে একটু পরপরই প্যান প্যান করে উঠছে রিচ ভাই হ্যান, রিচ ভাই ত্যান। সে পারে না ছুটে বেরিয়ে যেতে, অসহ্য। এরই মাঝে ঘরে উপস্থিত হয় এ বাড়ির কাজের মহিলা। সুরলার উদ্দেশ্যে বলে, আপনারে বড় গিন্নি ডাকে, জলদি আইয়েন। বলেই তার মতো সে চলে যায়। সুরেলা আহাম্মকের মতো বসে থাকে। রিনা খান আবার ডাকলো কেন তাকে? মহিলা দেখলেই তার গায়ে কাঁটা দিয়ে যায়। এমনভাবে তাকায় যেন সে তার বাড়া ভাতে ছাই দিয়েছে। সুরেলা রূপসা দিকে তাকায়। মেয়েটা ঘন ঘন ওড়নায় চোখ মুছছে। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে ঘর ছেড়ে। দক্ষিণের দিকে বারান্দায় দিকে পা বাড়ায়। কয়েক কদম এগিয়ে যেতেই পা থমকায়। চোখ তার কপালে পিঠে। সম্মুখের দরজায় ঠেস দিয়ে দণ্ডায়মান নওরিজ মাহবুব। মুখটা অস্বাভাবিক মাত্রায় গম্ভীর। ফর্সা নাকটা টমেটোর মতো লাল আকার ধারণ করছে। গম্ভীর নয়ন বিরাম হলদেটে ভাব দেখা যায়। গম্ভীর নয়ন যুগলে শান্ত চাহনি কিছু একটা আছে যা সুরেলা পা থেকে মাথা অবধি নাড়িয়ে দিল। শুকনো ঢোক গিলে আশেপাশে তাকায়। কাউকে দেখা যাচ্ছে না। সুর দেখ কি হাল করে ছেড়েছিস আমায়। আমি জ্বলছি অদৃশ্য আগুন, তবুও তনুমন উষ্ণতা খুঁজে বেড়ায়। গমগমে সুরে বলে নওরিজ মাহবুব। সুরেলা চোরের মতনই এদিক ওদিক চায়। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নওরিজের কথা কানে বাজতেই দাঁত কেলিয়ে বলে, জিনে আসর করছে আপনারে। ঝাঁটার বাড়ি খাইলে ঠিক হবেন, নইলে হ্যাকমত হুজুর পানি পড়া আইনেন। পানি দিলে আগুন নিভাইয়া যাইবনে। শেষাক্ত বাক্য দাঁতে দাঁত চেপে বলে। নওরিজ গায়ের চাদরটা এক পাশ থেকে সরিয়ে এক হাত মেলে আবারও প্রত্যুকার করলো, জিনে না, এক কৃষ্ণ কায়ার আসর লেগেছে। তাকে বাহুবন্ধনে আবদ্ধ করতে না পারলে এই আগুন নিবে না। সুরেলা কান গরম হয়ে ওঠে। কপল চোড়ায় রক্তিম কৃষ্ণ চূড়া ফুটে ওঠে। কি বেহায়া, কি নির্লজ্জ ভঙ্গিতে গতর দেখাচ্ছে। মনে
মনে তওবা কাটে সুরেলা। ঘন ঘন এদিক ওদিক তাকিয়ে উল্টো পথে পা বাড়ায়। চাপা সরে হিসিয়ে বলে, শালা লুচ্চা বেটা মানুষ, খালি গতর দেখাইয়া বউয়ের হক নষ্ট করে। এই বুকে পাথর চাপা পড়ুক। বিড়বিড় করে হাঁটতে থাকে সুরেলা। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ধ্যান নেই। মস্তিষ্ক জুড়ে অনাকাঙ্ক্ষিত দর্শন ঘুরে বেড়ায়, যেন এখনো চোখে পাতায় লুকোচুরি খেলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত ধাক্কা লাগে কিছু একটার সাথে। হুঁশে ফিরে সুরেলা পড়তে পড়তে বেঁচে যায়। তবে সামনের মানবীকে দেখে পূর্বের তুলনায় আর একটু বেশি শক খেয়ে যেন। মেঝেতে পড়ে থাকা দই চিড়ের বাটিটা উবু হয়ে পড়ে আছে। সুরেলা ভয়ে ভয়ে সেটা তুলে নেয়। দই চিড় মাখা নষ্ট হয়ে গেছে। সে খালি বাটি তুলে আমতা আমতা করে বলে, আমি খেয়াল করি নাই গিন্নিমা, ভুল হয়ে গেছে বলে মাথা নত করে নেয়। দেখে হাঁটা উচিত ছিল তার। রেবেকা বানু শক্ত চোয়ালে দাঁত কিরমির করে, ইচ্ছে করেই থাবড়ে গাল লাল করে দিতে। নিজের হাত সংযত করে নেয় তিনি। গাল লাল করার চাইতেও ধারালো অস্ত্র আছে তো। তিনি ঠোঁট বাঁকিয়ে মিষ্টি হেসে বলেন, তা খেয়াল করবে কেন? আসলে হয় এমনটা। কি যেন বলে, ময়লা আবর্জনা থেকে খুঁটে খাওয়া কুকুরের মাংস ভাত পেলে দিন দুনিয়া ভুলেই তো। আমি পরিষ্কার করে দিব, এখনই পরিষ্কার করে দিবি। সরি। সুরেলার মুখের উপর যেন কেউ থুতু ছিটিয়ে দিল এমন অনুভূত হয়। রাগে অপমানে নোনা জল জমে যায় কান্তিমান নয়ন যুগলে। সুরেলা তাদের দাঁত চেপে সহ্য করে নেয়। রেবেকা বানু চলে যাবে, পেছন থেকে রওশন গলা ভেসে এলো, চাচিমা কি হয়েছে? বলতে বলতে এগিয়ে আসে। সুরেলা নত মুখ দেখে কপাল কুঁচকায়। রেবেকা বানু হেসে বলেন, চোখ কান আসমানে রেখে হাঁটছিল, উষ্টা খাইবেই তো। পরিষ্কার করছি সুর, আমার ছেলেটা দেখলে জমলাকে ধমকাবে আবার। রওশন সুরেলার দিকে তাকায়। মামলা সুবিধা ঠেকছে না। চাচি কি সুরেলাকে কথা শুনিয়েছে? হয়তো বা। রেবেকা বানু চলে যান হনহনিয়ে। দুটো কথা শুনিয়ে একটু শান্তি শান্তি লাগছে তার। রওশন সুরেলার হাত থেকে বাটিটা নিয়ে রেখে দেয়। স্মিত হাসার চেষ্টা করে বলে, চাচির কথা শুনিয়েছে? ওনার কথায় কিছু মনে করো না সুরেলা, চলো এগিয়ে দিয়ে আসি, সিন এসেছে তোমাকে নিতে। সুরেলার মাথা নাড়ালো কোনো মতে। এই জাহান্নামে আর এক মুহূর্ত নয়। তারা পা বাড়ায়। পেছন থেকে ডাক পড়ে। নরিজ এগিয়ে এসে সুরেলার পাশে দাঁড়িয়ে রওশনকে উদ্দেশ্য করে বলে, আমি এগিয়ে দিয়ে আসি, সিনের সাথে কিছু কথা আছে। তুই যা, সাদমান ভাইকে খুঁজছিলি, তাকে খুঁজেছিল তোকে। সময় লাগবে না তো। সিন অন্দরমহলের বাহিরেই দাঁড়িয়ে। আমি পৌঁছে দিচ্ছি তো, তুই যা না ভাই। নরেজ বিরক্ত হয়ে বলে। রওশন অনিচ্ছা সত্ত্বেও চলে যায়। যতই হোক বড় ভাই, কথা অমান্য করলে কেমন দেখায় না। রওশন চলে যেতে নরিজ মাহবুব সুরেলার পানে তাকায়। শুকনো মুখটা দেখে বলে, সামনে হাঁট। সুরেলা পা বাড়ায় লম্বা লম্বা করে। নরিজ একটু দূরত্ব রেখে পিছু হাঁটে। কণ্ঠক হাতে নামিয়ে শুধালো, দেখে হাঁটতে পারো না? লেগেছি কোথাও? নরম গলায় তার উপর তুমি সম্বোধন। সুরেলার চিঠি কথা মনে ভাসে, সেখানেও তো তুমি সম্বোধন করেছিল। হাসি পায় তার। মায়ে কতটা মিষ্টি ভাষায় অপমান করলো, আর তার ছেলে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছো কি না। তর্জনী আঙুল দিয়ে নাক ডলে বলে, লাগছে তো, খুব জোরেই লাগছে। কণ্ঠের কেমন শেরুল। নওরিজ ছোট্ট করে শুধালো, আম্মা কিছু বলেছে? সুরেলা থেমে যায়, ঘাড় ফিরিয়ে তাকায় লোকটার পানে। নওরিজ বরফ শীতল চাহনি প্রেক্ষিতে চোখ বুজে নেয়। বুঝতে বাকি থাকে না আম্মা কথা শুনিয়েছে। চোয়াল শক্ত হয় তার। নতমুখী সুরেলা হয়ে যায়, এই বাড়িতে আসবে না। ছোট করে বলে দিলাম, পা বাড়াও। শান্ত গলায় আদেশ বাণী। সুরেলা পোড়া গায়ে যেন নুনের ছিটা। পারে না দৌড়ে বেরিয়ে যেতে। নয়ন যুগল বাঁধন ছিঁড়ে ফেলে। নোনা জলে ভিজে চুপচুপ কপল। সুতি ওড়না ঘর্ষণে রক্তিম হয়ে আসে। অল্প সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা যায় সানিমা বেগমের সাথে একটা ছোট্ট পুটলি বেঁধে তার দিকে বাড়িয়ে বলে, সাবধানে যেও, এখনো কিছু পিঠা আছে, শান্তি আপারে দিও। সুরেলা হাতে নেয় না, থমথমে মুখে বলে,
আম্মাই পিঠা খায় না। কথা শেষ করে অপেক্ষা করে না। সালিমা বেগম একটু অসন্তুষ্ট হন। এই মেয়েটা এই দেমাক দেখালে রাগ হয় তার। বড়দের সাথে কথা বলতে শেখেনি। সুরলা বেরিয়ে আসে মেইন ফটক পেরিয়েই। ভাইকে দেখে ছুটে যায়। নরিজ গম্ভীর মুখে পিছু পিছু হাঁটে। সৌজন্য বাদকে ধিক্কার জানিয়ে ফরিদা ছাড়াই সিনানকে বলে, ছোট খুঁটি না তোর বোন, আর না তুই অচল যে বোনকে অন্যের বাড়িতে ফরমাইশ খাটাতে পাঠাবি। সিনান কপাল কুঁচকে বোনের দিকে চায়। সুরেলার সমস্ত রাগ, অভিমান, অপমানবোধ এবার ভয়ে পরিণত হয়। সে ঢোক গিলে ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে। সিনান রাগে না, যাত্রায় কথায় মানে বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারে। তাচ্ছিল্য সাথে বলে, আপনি ঘরে ফরমাইশ খাটার লোকের অভাব নাই, তবুও ঘুরে ফিরে এই ঝিয়ের ডাক পড়ে কেন বুঝি না বাপু। ডাক দিবেন না, আইব না। ডাক দিবেন না, আইলে সালেহউদ্দিনের কাছে বাঁকা তেরা কথা কইবেন। উনি বাড়ি গিয়া তাফালিং দেখাইব, হ্যান ত্যান হুমকি দিব। সেটা একান্তই তোদের পারিবারিক ব্যাপার। ছোট নেই সুর, আশা করি বুঝতে পারবি। নরিজ বোঝানো ভঙ্গিতে বলে। সিনান আর তর্ক যায় না, বোনের হাত ধরে টেনে নিয়ে যায়। সুরেলা পুতুলের মতো পা মেলায়। নিজেকে বোঝা ছাড়া কিছুই মনে হয় না তার। নরিজ চাদরটা ভালোভাবে নিজের সাথে জড়িয়ে বাড়ি থেকে প্রবেশ করে। এদিক ওদিক না তাকিয়ে সরাসরি মায়ের ঘরে যায়। রেবেকা বানু ঘরে বসেই পান বানাচ্ছিলেন। ছেলেকে দেখে মিষ্টি হেসে বলেন, রিজ এদিকে আয়া বাপ, জ্বর কমেছে কি? তোর আব্বারে বলছি আসার পথে ডাক্তারের সাথে আনতে। নরেশ ভেতরে ঢুকে মায়ের মুখোমুখি দাঁড়ায়। শক্ত চোয়ালে বলে, খুব অহংকার আপনার, তাই না আম্মা? আপনার অহংকার আপনার উপর ভারী না পড়ে। ভালো কথা বলতে না পারলে চুপ থাকার চেষ্টা করবেন, শান্তি পাবেন। রেবেকা বানু স্থির হয়ে বসে রয়। মুখে থাকা পানটাও চিবোতে ভুলে যায়। নরেজ আর অপেক্ষা করে না, হনহনিয়ে বেরিয়ে যায় কামরায় থেকে।